শুভ সকাল সবাইকে এমটি ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর 13ই ডিসেম্বর। সকালটা শুরু হলো ঝলমলে রোদ দিয়ে। আর আমার এই মানি প্লান্ট দেখুন কেমন তরতাজা হয়ে দৌড়ে একদম উপরে উঠছে। আমিও সেরকম তাড়াতাড়ি গেলাম, যথারীতি ওখানে মিল্কের প্যাকেট দিয়ে গিয়েছে। মিল্কের প্যাকেট নিয়ে দৌড় দিলাম আমাদের কিচেনে, আর কিচেনে গিয়ে চা বসালাম। তো এই চায়ে তেজপাতা, চা পাতা, দুধ দিয়ে আদা থেতো করে সুগন্ধি একটা চা। শীতের সকালে একটা বেশ শীতের আমেজ, জানলা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া। যেহেতু আমার কিচেনের জানলার একটা কাঁচ ঠিক নেই, সেই জন্য ওটা বন্ধ হয় না, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। তার মাঝে আদা থেতো করে চা করতে গিয়ে যে সুগন্ধটা বেরোয়, আর গ্যাসের আঁচে যে গরমটা লাগে, ভীষণ ভালো লাগে। আমি সকালবেলা আজকে একটু ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য আটা মেখে নিচ্ছি। আটার মধ্যে দিয়েছি নুন আর জোয়ান আর নুন দিয়ে আর আটাটাকে মাখছি। জোয়ানের রেখাগুলো দেখতে পাচ্ছেন। তো তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে। ইচ্ছে আছে পরোটা, এই যে পরোটা বানাচ্ছি। তো অন্য সময় আমি ঘি দিয়ে পরোটাটা বেশি ভালোবাসি, কিন্তু আজকে রিফাইন্ড তেল দিয়ে বানাবো। 3টে পরোটা একসাথে বসালাম, আর গরম গরম পরোটা, চা আর একটা বাঁধাকপির তরকারি রয়েছে। এই হচ্ছে জলখাবারের সাথে চা, একবারেই মিটে যাবে আর কি। আলাদা করে চা জলখাবারের আজকে প্রয়োজন হবে না। তো মিস্টার তিওয়ারি যথারীতি কোর্টে যাবেন, আর সেই জন্য এই চা, পরোটা আর সবজি, এই হলো আমাদের সকালের শুরু। তো বসিয়ে একটুখানি চাটাকে একটু বয়েল করে নিচ্ছি। চায়ের স্বাদ আর একটু ঘন হোক, কেননা ভীষণ বাইরে ঘন ঠান্ডা, হ্যাঁ না, সকালবেলা। আর চা পরোটা ভাজা চলছে। তো লোহার কড়াইয়ে, লোহার তাওয়াতে এই যে পরোটাটা ভাজি, এটা আমার মাকে মনে করিয়ে দেয়। ছোটবেলায় মাকে দেখতাম বানাতে। আমি ননস্টিক ইউজ করি মাঝে মধ্যে, কিন্তু এটাতে যেন আমার বেশি ভালো লাগে। ওই মায়ের যে স্বাদ, সেটা আমি পাই। তো জানি না কেন, হয়তো আমি বদলাতে পারিনি, কিংবা আমার ভালো লাগে ওটা। তো যাই হোক, পরোটা এদিকে, ওদিকে চা তৈরি হচ্ছে। খেয়ে নেবো, আর খেয়ে চলো। আর এসে গেলাম মিস্টার তিওয়ারির কাছে। তো হাসি মুখ নিয়ে আপনাদের সাথে প্রথম মুখোমুখি চায়ের সাথে। আর আমি আর মিস্টার তিওয়ারি সকালবেলা এই চায়ে চুমুক দিয়ে সকালটা শুরু করলাম। সামনে আপনারা, পাশে আমার হাজব্যান্ড। এটার আমেজই আলাদা, হাতে 1 কাপ চা। চায়ের কাপটি কিন্তু দেখতে মিস করবেন না, এটা কিন্তু বেশ বড় সড়ো। আর এটার মোর দেন হাফ, মানে হাফেরও বেশি আমি কিন্তু চা নিই। তো শীতের সকালে এই দুটো চুমুক আপনাদের সামনে দেওয়া, এটা আমার পরম ভাগ্য মনে হয়। খুব ভালো লাগে। এটার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করি যে সকালটা আমাকে চা দেখিয়ে আর বন্ধুদের সাথে মিলে খেতে হবে। সকালে চা ব্রেকফাস্ট পর্ব শেষ করে তিওয়ারিজিকে কোর্টে পাঠিয়ে ফুলকপি বের করে রাখলাম, করলা ভাজা বের করে রাখলাম, কালকের তৈরি করা ছিল বেগুন বের করে রাখলাম, ভেজে দেব, ভাত বসিয়ে দিয়েছি। তো এটা হবে লাঞ্চের ব্যবস্থা আর কি। কালকের অনেক রাতে চিকেন খেয়েছিলাম, তো স্পাইসি খাওয়ার পর আজকে এই লাঞ্চটাই ঠিক আছে। চলে এলাম ব্যালকনিতে, এখানে আমি কাপড় ধুতে দিলাম। আর কাপড় ধুতে দিয়ে দেখুন না, মেশিনটা কিছুতেই ওপরটা পরিষ্কার রাখা যায় না। অলওয়েজ ইট লুকস ডাস্টি নয়, ডাস্টি। কেননা রাস্তার ধারেই আমার ফ্ল্যাটটা, আর ওখান থেকে সমস্ত ডাস্ট আসে। পুরো বাড়ি ভালো করে ডাস্টিং করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, দেখুন পুরো বাড়ি দেখাচ্ছে। কাপড়গুলো কালকের মেলা শুকিয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর পুরো ঘরে ডাস্টিং করে, পুরো ঘর ক্লিন করে। আর এই ঘরের যে বেডের চাদরটা ধুতে দিয়েছি, বেডটা পুরো পরিষ্কার করেছি, তুলে ঝেঁটিয়েছি। টেবিল পরিষ্কার করেছি। আর সমস্ত আমাদের এই যে ব্যাগগুলো রয়েছে না, আমরা ভীষণ ট্যুরে যাই অ্যাকচুয়ালি কোর্টের কাজে, তো সেইগুলো রাখা রয়েছে, এগুলো রাখার ব্যবস্থা করব। একটা ভালো বেডশিট কালকে পাতবো। চলে এলাম রান্নাঘরে। হাঁসের ডিম সেদ্ধ, ভাত, করলা ভাজা, ডিমগুলো কিন্তু হাঁসের ডিম।
আর এই একটুখানি ফুলকপি আর গরম গরম বেগুন ভাজা, গরম বেগুন ভাজা, হাঁসের ডিম সেদ্ধ আর ভাত বাঙালির ভীষণ প্রিয় খাবার। এই খাবারটা সব বাঙালি ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, মিস্টার তিওয়ারিও ভীষণ ভালোবাসে। ডিমটা কিন্তু হাঁসের। এখন বাজে 12:45। আমি স্নান করেছি। প্রথমে তো পুরো ঘর পরিষ্কার করে ডাস্টিং করে মিস্টার তিওয়ারি কোর্টে গেছে, আমি বসালাম। আজকে বেশি কিছু খাবো না, আজকে ফ্রাইডে তো। তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমি অনেক লেট নাইট, তখন ওই চিকেন 65 খেয়েছিলাম, তো স্পাইসি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। সেই জন্য ভাত, বেগুন ভাজা, ওই তরকারি একটু যা আছে ঘি টি দিয়ে অমলেট করে খেয়ে নেবো দুপুরের লাঞ্চ। আর মিস্টার তিওয়ারি গেছে কোর্টে, আমি সমস্ত করে ঘর গুছিয়ে ক্লিন করে সব কিছু করে আজকে একটা বাড়িতে ঘরোয়া শাড়ি পরেছি, তাঁতের শাড়ি। হ্যাঁ, আমি বাড়িতে শাড়ি পরি না, আমার মাকে পরতে দেখতাম, মা নেই তো মা পরতেন, আর আজকে আমি পরলাম, ইচ্ছে হলো। তো কখনো কখনো তো ইচ্ছে হয় যে হ্যাঁ একটুখানি ট্র্যাডিশনাল ওয়েতে থাকি। আমি ট্র্যাডিশনাল জিনিসটা ভালোবাসি, মডার্নও ভালোবাসি। আমার যেটাতে সুন্দর লাগে সেটাই আমার ভালো লাগে। তো ট্র্যাডিশনটাও খুব সুন্দর, মডার্নের মধ্যে যেটা শোভনীয় এবং সুন্দর সেটা সবসময় সুন্দর। সুন্দর ইজ অলওয়েজ সুন্দর, যেটা দেখতে ভালো লাগে, হ্যাঁ না, সেটা সব কিছুই সুন্দর, ভালো লাগে আমার আর কি। তার মধ্যে আমি কোনো ভীষণ ক্লাসিফাই করি না যে হ্যাঁ এটা ট্রেডিশনাল, এটা মডার্ন, লাইক দ্যাট আমি করি না। আমার সুন্দর জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, আর অবভিয়াসলি ট্রেডিশনাল হওয়াটা তো সুন্দর লাগেই, কেননা আমরা ভারতীয় নারী, শাড়িতে সুন্দর, শাড়িতে নারী আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে ঠান্ডা তো রয়েছে, সকাল থেকে ঘুম থেকে উঠে যা যা করেছে আপনাদেরকে দেখালাম। আর আজ একটা অনেক পুরনো বন্ধুর সাথে, মনের মানুষ আমার, কথা হলো, অনেক দিন কথা হয়নি। দেখবেন মনের মানুষগুলোর সাথে, মনের মানুষ কিন্তু একটাই থাকে, 4-10টা হয় না। সেটা আপনি বন্ধু বলতে পারেন, ওটার নাম যাই বলতে পারেন না কেন, কেননা কতগুলো রিলেশন আছে যেগুলোর নাম হয় প্রাকৃতিকভাবে, না, ছেলে, বাবা, মা, ভাই, বোন, লাইক দ্যাট। হাজব্যান্ড সামাজিকভাবে, আর ডিভাইন স্বর্গীয়ভাবে। আমি বলবো এটা ডিভাইন রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা। এই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এটা তৈরি হয় স্বর্গে, মানে এটা রিয়েলি ইট হ্যাজ আ ডিভিনিটি, এটার সাথে কোনো কিছু তুলনা চলে না। আর এই সংসার করাটা একটা ধর্ম, যেমন মন্দিরে যাওয়াটা, ঠাকুরের পুজো করাটা যেমন ধর্ম, তেমনি সংসারেও কিন্তু এটা ধর্ম, যে স্বামী, সন্তান, হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে সংসার করাটা একটা সংসার ধর্ম। তো সেখানে কোনো অধর্ম বা অন্যায়টা কিন্তু ওখানে চলে না, সহ্য হয় না, সংসারে সহ্য হয় না। সেই সংসারে কিন্তু উন্নতিও হয় না, আর সেই সংসারে কোনো রকম ভালো কিছু হয় না। কিন্তু তারপরেও কিছু একটা রয়ে যায়, সেটা হচ্ছে প্রত্যেকে নিজের একটা ব্যক্তিগত জীবন একদম ব্যক্তিগত। যেমন আমার গান ভালো লাগাটা আমার সংসারের সাথে কোনো কিন্তু লেনা দেনা নেই। আমার হাজবেন্ড ঘুমোচ্ছে সেই সময় আমি জোরে যদি মিউজিক শুনি, যেহেতু আমার গান শুনতে ভালো লাগে, সেটা কিন্তু ইটস নট ডান, এটা করা উচিত নয়। আমার ভালো লাগাটা আমার কাছে থাকবে। যখন আমি একা থাকি, আমার থাকে, ইয়ারফোন রয়েছে, মানে দেয়ার ইজ সাম অ্যারেঞ্জমেন্টস যেখানে আমার সংসারটাকে ডিস্টার্ব না করে আমি আমার ভালো লাগাটাকে এনজয় করতে পারি। ঠিক সেরকম প্রত্যেকের কাছে একজন করে থাকে, সে মহিলা হোক পুরুষ হোক, আমি সেটা জেনারেলাইজ করতে চাইছি না, কেননা ভালো লাগাটা এমন একটা জিনিস যেটা জেনারেলাইজ করা যায় না। তো কেন তার সাথে তো আর সংসার করতে যায় না কেউ, হ্যাঁ না, তার সাথে তো সংসারের কোনো সম্পর্ক নেই। সেটা যেমন গানের সাথে তো বলছি, তো গানের সাথে আমার সংসারের কি সম্পর্ক, ওটা তো আমার ভালো লাগা। তো সেরকম যে মানুষটির সাথে আমাদের ওরকম ভালো লাগা হয়, প্রত্যেকের জীবনে একজন করে থাকেই, সেটা সে তার নিজের খুব
বোন হতে পারে, ননদ হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তো থাকবে। এবং সে তার সাথে কিন্তু যে প্রতিদিন কথা হয় তা নয়, কিন্তু সে মনের মাঝে রয়ে যায়। যখনই কিছু কাজ করতে হয়, যখনই কোনো ডিসিশন নিতে হয়, যখনই হাজবেন্ডের সাথে কোথাও একটু কথা কাটাকাটি হলো, সংসারে অনেক সময় এমন হয় নিজের ছেলে পুলে সংসার মানে স্বামী, হ্যাঁ, বাবা মা, পরিবার পরিজন, তাদের থেকে একটু আঘাত পেলাম, কি হয় যেরকম আর কি, প্রত্যেকের একটা জেনারেলাইজ, তখন কিন্তু তার কথা মনে পড়ে। তো এটা সবার সাথে হয়, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কেউ ভাষাতে আনতে পারে না। এটা অন্যায় নয়, অধর্ম নয়। যদি কারোর কোনো কিছু ভালো লাগাটা অন্যের ক্ষতি না করে, অন্যকে আঘাত না করে, অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, অন্যের মন খারাপেরও কারণ না হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অন্যায় নয়। তো সমাজেরও যাতে ক্ষতি না হয়, সেটা কোনোভাবেই অন্যায় নয়। আর কোনো কাজ যদি যতই ভালো কাজ হোক, সেটা যদি অন্যের ক্ষতি করে, অন্যকে আঘাত করে, আহত করে, মনের দিক দিয়ে হোক, যে কোনো রূপেই হোক, সেটা কিন্তু অন্যায়। এটা সোজা স্ট্রেট একটা লাইন কিন্তু ন্যায় আর অন্যায়ের। তো সেরকমই আমারও আছে। তো তার সাথে অনেক দিন পর আমি কথা বললাম, অনেক দিন পর, আর কথা বলে খুব ভালো লাগলো। 2-4টে কথা, কেমন আছো, কেমন আছে, কেমন কি, সব কিছু কেমন চলছে, নিজেদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছে কি না, ভালো আছে কি না, স্বাস্থ্য থেকে শুরু করে পরিবার সব কিছু। তো এগুলো যে জানলাম, আদান প্রদান হলো, ব্যাস ওইটুকুতেই মন ভরে যায়, আর কিছু না, তার থেকে বেশি কিছু না। কিন্তু ওইটুকু ভালো লাগা এত মানে দিনটাকে এত একটা স্পেশাল করে দেয়, যেটা ভাষায় বলা যায় না। একবার আমি একটা ঘটনা বলি। আমার হাজবেন্ডের সাথে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে আমি জানতাম না যে আমার হাজবেন্ডের যে বন্ধু, তার সাথে আমার কোনো একজন বন্ধু, তার নামটাও বলে দিচ্ছি, মৌসুমী চক্রবর্তী, হ্যাঁ, ওর সাথে মানে আমাদের একদম সেই এলকেজি থেকে পড়া, ওর ভাসুরের মানে এরকম মেয়ের বিয়ে, মানে এরকম টাইপের। ওখানে গিয়ে যেই আমি মৌসুমী, আমার প্রাইমারি এডুকেশনের পর আমি কোনোদিন ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, হ্যাঁ, মানে ইয়ার্স, মানে ইউ ক্যান সে কত বছর, হয়তো 20 বছর দেখিনি তাকে, কথাই হয়নি। যখন ওকে পেলাম না ওই বিয়ে বাড়িতে, আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না, নট ইভেন টু মাই হাজব্যান্ড। আমার হাজব্যান্ড দেখি আমাকে ছেড়ে দিলে ওকে পেয়ে তুমি, ওরও হাজব্যান্ড তাই বলছিল। তো মানে মনে হল যেন কি যেন পেলাম, মানে জানেন তো, নিজের শৈশবটাকে পেয়েছিলাম। আর ওটা যখন হাতে পেলাম না, ওটার যে কি একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তারপর থেকে আজও পর্যন্ত তার সাথে আর আমার দেখা হয়নি, কিন্তু সেই কতক্ষণ টাইমটা, তারপরে বাড়িতে এসে 2 দিন আমি একদম ওই ঘোরের মধ্যে ছিলাম আর কি। ওকে জড়িয়ে ধরা, মানে যেমন ছোটবেলায় করতাম, ক্লাস 2-তে, 3-তে, 4-এ, 5-এ, মনে হয় ক্লাস 5 পর্যন্ত কি 6 পর্যন্ত একসাথে পড়েছি। কিন্তু ওই একই বেঞ্চে বসতাম, ওই একই স্কুলে, একই টিচার, আর ওই সব বন্ধু বান্ধব, মানে কি বলবো, সেই রকম। তো বড় হয়েও ওরকম হয়, কেউ কেউ আসে জীবনে। তো তার সাথে অনেকদিন বাদে আজকে কথা হলো, তো খুব ভালো লাগলো। আজকে দিনটা ভীষণ স্পেশাল মনে হলো। তো এরকম নিজের মনের মানুষ থাকে, তো সংসার ছাড়াও, পরিবার ছাড়াও, মানুষের প্রচণ্ড ব্যক্তিগত জীবনে একজন করে মানুষ থাকে, যাদের সাথে দেখা হলে, কথা হলে মন ভালো হয়ে যায়। তো তাছাড়া লাইফ তো আছেই, তাই না? তো এই আর কি। আজকের দিনটা শুক্রবার, স্যাটারডে সানডে, কালকে অফ আছে মিস্টার তিওয়ারিরও, কারণ কালকে মনে হয় 2nd স্যাটারডে কি 4th স্যাটারডে, যাই হোক ছুটি আছে মোট কথা কোর্টে। এই মুহূর্তে আমার মনে পড়ে 2nd স্যাটারডে, ইয়েস, 13th, মানে আজকে হচ্ছে 13th, কালকে 14th, 2nd স্যাটারডে। তো এনিওয়েজ, চলুন রান্নাবান্না আমি তো দেখিয়ে দিলাম, ওই আর কি ভাজাভুজি করে আজকে খেয়ে নেবো।
চলুন তাহলে সন্ধ্যেবেলা সোশ্যাল মিডিয়ার কাজ করি, এখনও কিছুটা করে রাখি, হাজব্যান্ড কোর্ট থেকে আসা পর্যন্ত এই কাজগুলো আমার চলতে থাকে। চলো দেন সন্ধ্যেবেলা চায়ের সাথে আপনাদের সাথে দেখা হবে। দুপুরবেলা ভাত ঘুম দিয়ে 7:10 চলে এলাম ব্যালকনিতে দেখাবার জন্য যে কতটা অন্ধকার হয়েছে। আর সন্ধেবেলার চা, এটা সন্ধেবেলার চাটারও কিন্তু অতটাই আমিজ যেমন সকালবেলার চা। তো আদা থেতো করে চায়ে দিয়ে চা ফুটিয়ে, আর রাত্রিবেলা কি কি তৈরি হবে সেগুলো এক ঝলকে দেখিয়ে দিই। মেথি বের করে রেখেছি, মেথির পরোটা হবে, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি হবে, হাঁসের ডিম রয়েছে আরও 4টে, সেই হাঁসের ডিমের কারি হবে। এটা হবে ডিনার মেনু আজকে। তার মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন তো বের করে রাখতে হয়, তো সাজিয়ে এদিকে রেখেছি, এদিকে চা চাপিয়েছি। চাটা খেয়ে আজকে একটা ইচ্ছে আছে আপনাদেরকে দেখাবো। আসানসোল উৎসব 2024 যে মেলা লেগেছে, একদিন গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকেও যাবার ইচ্ছে রয়েছে, কেননা ওখানে খুব সুন্দর সুন্দর পিঠে পাওয়া যায়। শুধু ওই পিঠে পুলি আর পাটিসাপটা, দুধ পুলি, ওইটাই আমাদেরকে আকর্ষণ করে, আর ওটার জন্যই কিন্তু যাওয়া। তো চা খেয়ে এই যে রেডি হয়ে গিয়েছি আমি রেড পরতে ভীষণ ভালোবাসি, লাল কালারটা আমার ভীষণ ভালো লাগে। আজকে একটা ঝকমকে চকমকে শাড়ি পরেছি, এবং এই শাড়িগুলো শীতকালে পরে নিলে বেশ ভালোই আর কি, আর মেলার জন্য তো ভীষণ উপযুক্ত। তো এই শাড়িটা বর্ডারটা কিন্তু খুব সুন্দর, গিভস আ ভেরি গুড লুক। তো এই শাড়িটা পরেছি, তার সাথে লাল রঙের সোয়েটার, আর পেছন দিকে মিস্টার তিওয়ারি কোট টোট পরে। কেননা মেলা মানেই ময়দান, আর ময়দান মানেই কিন্তু ঠান্ডা হাওয়া বইবে, সেই জন্য প্রপারলি ড্রেস আপ করে না গেলে ঠান্ডা লেগে যাবে। তাই আমরা মিস্টার আর মিসেস তৈরি হয়ে গাড়িতে বসে গিয়েছি। 8:10 বাজে। তো 8:10 বাজে আমরা কিন্তু মেলা দেখতে যাচ্ছি, সেটা নিয়ে আমি মজা করছি অ্যাকচুয়ালি। কিন্তু মেলাটা মেলা, আর আমি 8:10 এই সময়টাকে আবারও উল্লেখ করলাম। আমরা স্টার্ট করছি, আমরা এখন কমপ্লেক্সের ভেতরেই রয়েছি, আমাদের ফ্ল্যাটের কমপ্লেক্সের ভেতরেই। তো সেইটা বাইরে বেরোবার সময় একটু দেখে নিন কীরকম। আমার ভীষণ বড় এই ফ্ল্যাটের কমপ্লেক্সটা, ভীষণ বড়, আর এখান থেকে বেরোতেই অনেকটা সময় লাগে। তো যাই হোক, বেরিয়ে আমরা রাস্তায় এলাম। আমি মেলা করে মজা করছি, কিন্তু এটা খুব স্ট্যান্ডার্ড মেলা। ওখানে গাড়ির এক্সিবিশন, হেলথ কেয়ারের এক্সিবিশন, সমস্ত কিছু, মানে প্লান্টেশন অন যে কটন শার্টস। কার্পেট, আবার আমাকে ডাকলো যে ব্যাগের দোকান দেখাচ্ছেন, আমারটা আরেকটু ভালো করে দেখান। এইটাতে আবার হাত দিয়েছি, বললো ঠিক আছে আপনাকে ডিসকাউন্ট করে দেবো। আমার কিন্তু কার্পেট নেবার কোনো রকম প্ল্যান ছিল না। এখানে বেডশিটসের দাম জিজ্ঞেস করলাম, বললো 1000, আর এগুলো খুলে সবাইকে দেখাচ্ছিল। আমিও এক ঝলক নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমার নেবার কিন্তু কোনো প্ল্যান ছিল না। এখানে ড্রাই ফ্রুটসের দোকান, তারপরে দেখুন খাবারের স্টল শুরু হয়ে গেল। খাবার, বাঙালি আর খাওয়া বাপরে ওতপ্রোতভাবে জড়িত। আর এখানে কি নেই সমস্ত রকম কাটলেটস, চপস, নামকিনস, মালাই, কেক, রাবড়ি, মিঠাই, মানে কি নেই, পান, তারপর বলতে ভুলে যাচ্ছি হয়তোবা। হ্যাঁ, এখানে সমস্ত মথুরা কেক,
মানে যা কেশারের সামথিং, হ্যাঁ সরপুরিয়া, আর চলে এসেছি আমরা পিঠের দোকানে। এটার জন্যই কিন্তু মেলাতে আসা, অন্য কোনো আকর্ষণ নেই। তো তেওয়ারিজি কি খাবে, আমি কি খাবো? আমি তো খাবো পাটিসাপটা। দেখুন পেছন দিকে গরম গরম তৈরি করছে পাটিসাপটা। তো আমি বললাম পাটিসাপটা আমাকে গরম গরম দাও, নারকোল দেওয়া। আর তেওয়ারিজি বললো যে আমাকে ওই দুধে পাটিসাপটা যেটা আর কি ভেজানো থাকে সেটা খাবো, মানে আর একটু মিষ্টি আর কি। এটা মা কালী পিঠা ভাণ্ডার, দেখতেই পাচ্ছেন মেলাতে সবাই বসেছে। আর এখানে চালের যে কি বলে ওটাকে, দানা দানা করে তারপরে যে পিঠেটা তৈরি হয়, হ্যাঁ কি যেন বলে, বলতে ভুলে যাচ্ছে, মানে জাস্ট নামটা ভুলে গেলাম। যাই হোক পাটিসাপটা আমি একটা নিয়েছি, এক হাতে ক্যামেরা এক হাতে পাটিসাপটা, আর খাই কি করে। তো যাই হোক আমি বললাম যে, আর মিস্টার তেওয়ারি তো খেয়েই যাচ্ছে আর একটা পাটিসাপটা, বাপরে একটার পর আর একটা। তিওয়ারিজিও নিজে দিব্যি খেয়ে যাচ্ছে, ও আনকাউন্টেবল, ওখানে কোনো কাউন্ট নেই। আমি যদি বা একটু রেখে ঢেকে খাই, ও একেবারে খেতেই থাকে। এরপরে চলে এলাম প্রন কাটলেট। দেখুন এটা প্রন কাটলেট, চিংড়ি কাটলেট। আমি কিন্তু এর আগে যেটা শ্যুট করতে পারিনি, খাওয়ার তালে এত ব্যস্ত ছিলাম, সেটা রয়েছে ডিম চিংড়ির একটা চপ। ডিম চিংড়ির চপটা কিন্তু খেতে ভীষণ ভালো, এটাও খেতে খুব ভালো, কিন্তু পেটটা ততক্ষণে এত ভরে গিয়েছে যে যত ভরে যায় তারপরে কিন্তু টেস্টটা আস্তে আস্তে অন্যরকম লাগে। তো এটা বেশ আমরা খাচ্ছি, এবং এটা কিন্তু বড় চপ আর কি। খাওয়া দাওয়া শেষে মিস্টার তেওয়ারি এলো। এখানে একটা হোয়াইট শার্ট উনি পছন্দ করে গিয়েছিলেন, 44 সাইজের XXL। তো সেটা 300 টাকা দাম, 300 রুপিস দাম। তিওয়ারিজি বার্গেনিং করছিলেন যে 275 যদি দিয়ে দেয়। যাই হোক এখানে কিন্তু এখনও প্রোগ্রাম চলছে, সেই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি, কেননা ইউটিউবে এটা আমার কপিরাইট এসে যাবে। তো এই শার্টটা তিওয়ারিজি কিনলেন মেলা থেকে 300 টাকায়। খুব খুশি, ভীষণ ভালো। আর চারিদিকে দেখুন আমাদের মোটামুটি মেলা দেখা, খাওয়া, কেনা সব। আমি গানও শুনেছি একটুখানি দাঁড়িয়ে। বেলুন দেখলে ছেলেটার কথা মনে পড়ে যায়। আমার বাচ্চাটা যখন ছোট ছিল, বেলুন দেখলেই চিৎকার চেঁচামেচি শুরু, আর বেলুন বলাস আমার ছেলে সামনে থেকে সরতই না, আরও নাচি নাচি দেখাতো। সেইটাই মিস্টার তেওয়ারিকে জিজ্ঞেস করলাম, বেলুন দেখে কিছু মনে পড়লো? মিস্টার তেওয়ারি বলছে হ্যাঁ, ছেলেকে মনে পড়লো। আমি বললাম হ্যাঁ, এখন বড় হয়ে গিয়েছে। তো যাই হোক আমি ব্যাগটা দেখাচ্ছি। তো একজন গাছ কিনে নিয়ে যাচ্ছে, সেটা আমি পুরোটা একবার ঘুরিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ পুরোটা দেখালাম। বাইরে বেরিয়েই দেখি বাদাম ভাজছে, মুগফলি বাদাম ভাজছে। আর মিস্টার তেওয়ারি ভীষণ ভালোবাসে, 100 গ্রাম বাদাম 20 টাকায় নিলেন। আর বাদাম ভাজার আমি শ্যুট করলাম। আর এই মেলা দেখাটা এত অপূর্ব, ভীষণ ভালো লেগেছে। আজকে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেক কিছু খেয়েছি, দেখেছি, কিনেছি। বাইরে বেরিয়ে যে স্টলগুলো লেগেছে, প্রচুর স্টল এখানেও লেগেছে আর কি। বেলুন, মুগফলি, বাদামের দেখলেন, তারপরে ওই যে ফুচকা, পপকর্ন বাগেরা। এবার ঘরে ফেরার পালা। তো রাত হয়ে গিয়েছে 10টা প্রায়। আর দেখুন সবাই ধীরে ধীরে বাড়ি চলে গিয়েছে, যাচ্ছে কেউ কেউ, আমরাও যাচ্ছি। আমার এই ব্লগ এমটি ব্লগ, এটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে দেখবেন পুরোটা বিনা স্কিপ করে, কারণ মেলাটাও সত্যি অপূর্ব। আর আমরা চললাম ধীর গতিতে বাড়ি ফিরতে, কেননা বাড়ি গিয়ে খাবার কোনো আর নেই, জায়গা নেই পেটে। তো সুতরাং খাবারের কোনো তাড়া নেই, যা বানানো হয়েছে সেগুলো ফ্রিজে ভরার তাড়া নিশ্চয়ই রয়েছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, বাই বাই।